যেটুকু গেছে গেছে, এখন নতুন এটুকু থাকুক। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে আপনার এখানে এই সিস্টেম কলের মাধ্যমে আপনার এই যে সার্ভিসগুলো, এই সার্ভিসগুলোর অ্যাক্সেসটা বা সার্ভিসগুলোর আপনার সার্ভিসগুলো আপনি পাচ্ছেন আর কি এখানে। বাট এখানে যেটা প্রবলেম এখন বা যেটা হচ্ছে, সিস্টেম কল করে যখন আপনি অ্যাকাউন্টিং এর চাচ্ছেন, অ্যাকাউন্টিং রিলেটেড যতগুলা কাজ, মানে এই যে ট্র্যাকিং করার যত পুরো সিস্টেমটাই আপনার সামনে দিয়ে দিবে, মানে আপনার এখানে কোনো কিছু হিডেন রাখবে না, সবকিছুই নিয়ে আসবে। অর্থাৎ সিস্টেম কলের মাধ্যমে আপনি ওই এন্টায়ার সার্ভিসটা অ্যাক্সেস করতে পারবেন। এটা একটু খেয়াল রাখবেন, কেন পয়েন্টটা বললাম একটু পরে আপনার কাছে এটা বোঝা যাবে যে কেন এই পয়েন্টটা বললাম। যাই হোক, এটা এই ফিগারটা এটাই বোঝাচ্ছে। দেন হচ্ছে এখানে গুইয়ের বিষয়, গুইয়ের বিষয়টা মানে এটা জিইউআই, যেটা এটা খুবই সহজ, আশা করি বুঝেন, যেটা হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, যেটা দিচ্ছে ইউজার ফ্রেন্ডলি করার জন্য। দেন হচ্ছে টাচ স্ক্রিন ডিভাইস রিকোয়ার নিউ ইন্টারফেস। টাচ স্ক্রিনের ক্ষেত্রে আসলে নিউ ইন্টারফেস লাগবে, যেহেতু এখানে মাউস থাকে না, টাচ করে আপনি কাজ করবেন। তো সিলেকশন এন্ড অ্যাকশনের ক্ষেত্রে এখানে গেস্টার একটা বিষয় আছে। সো এখানে ভার্চুয়াল কিবোর্ডও আসবে। সো এই জিনিসগুলো এখানে একটু ডিফারেন্ট থাকবে। এই যে সিস্টেম কলার বিষয়টা একটু আগে বলে আসছিলাম, আপনাকে বলছিলাম যে আপনাকে মনে রাখার জন্য, এখানে এই জিনিসটাই বলা হচ্ছে যে মোস্টলি অ্যাক্সেস বাই প্রোগ্রাম বাই হাই লেভেল অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস এপিআই রাদার দেন ডিরেক্ট সিস্টেম কল ইউজ। আচ্ছা, ডিরেক্ট সিস্টেম কল ইউজ এর পরিবর্তে আপনার হাই লেভেল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আপনারা বেশিরভাগ সময় এপিআই ব্যবহার করা হয়। এপিআই মানে হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। এপিআই কি করে, আপনি এপিআই কে ওয়ান কাইন্ডস অফ সিস্টেম কল হিসেবে চিন্তা করতে পারেন, তবে ডিফারেন্সটা হচ্ছে আপনি যখন সিস্টেম কল করতেছেন তখন কিন্তু সে এন্টায়ার সার্ভিসগুলোকে আপনার সামনে রিপ্রেজেন্ট করতেছে বা ওপেন করে দিচ্ছে। বাট আপনি যখন এপিআই এর মাধ্যমে কল করতেছেন, তাহলে এপিআই মানে হচ্ছে আপনার এখানে সার্টেন অ্যামাউন্টস অফ প্রোটোকলস বা এখানে সার্টেন অ্যামাউন্টস অফ রুলস এন্ড রেগুলেশনস এখানে সেট করা, বা আপনার এখানে কিছু ফিল্টার বসানো, যদি আরো সহজ করে বলি, যে আপনি ওই সার্ভিসটা অ্যাক্সেস করবেন কিন্তু আপনাকে সার্টেন রুলস এর মধ্য দিয়ে যেতে হবে। এবং এতে সুবিধা হচ্ছে যে আপনার সিস্টেম কলের মাধ্যমে এন্টায়ার যে অ্যাক্সেসটা আপনি পেয়ে যাচ্ছিলেন, এই এন্টায়ার অ্যাক্সেসটা আপনি পাবেন না। যেমন ধরেন আপনি ফেসবুকের এপিআই ইউজ করে আপনি আপনার একটা অ্যাপস ডেভেলপ করবেন, অ্যাপস এর ক্ষেত্রে আপনি ফেসবুকের এপিআই নিচ্ছেন। এখন যদি আপনি এপিআই না দিয়ে ফেসবুক যদি তাকে ডিরেক্টলি সিস্টেম কল করার সুযোগ দিত আপনাকে, তাহলে আপনি ফেসবুকের এন্টায়ার যে মানে ওই ডাটাটা বা এন্টায়ার যে কন্ট্রোলটা সেটা আপনি নিয়ে নিতে পারতেন। বাট ফেসবুক তো চায় না তার সব ডাটাগুলো ইউজারের জন্য ওপেন হয়ে যাবে। সে কিন্তু কি করে, ডেভেলপারদের জন্য সার্টেন কিছু ডাটা, ধরেন তার হচ্ছে প্রোফাইল নেম, তার হচ্ছে ইমেল অ্যাড্রেস বা সামথিং কিছু ইনফরমেশন সে হচ্ছে প্রোভাইড করে, সবকিছু কিন্তু প্রোভাইড করে না। এই যে আপনি সার্টেন অ্যামাউন্ট অফ ডাটা পাবেন এবং এটা আপনার তাদের সিস্টেম থেকেই আপনি পেয়ে যাবেন, এটা পাওয়ার জন্য আপনাকে তাদের এপিআইটা ব্যবহার করতে হবে। তাহলে এপিআই সিস্টেমকেই কল করবে কিন্তু সার্টেন রুলস এর মধ্যে দিয়ে যাবে, এই রুলস গুলো তারাই সেট করে দিবে। সেট করার কারণে আপনি এপিআই কল করলে ওই রুলস এর ভিত্তিতেই আপনি ডাটা পাবেন, আপনি সবকিছু পাবেন না, পুরো কন্ট্রোলটা আপনি পাবেন। তো এজন্যই আমি এখানে আপনাকে বলছিলাম যে আপনি সিস্টেম কলের ক্ষেত্রে খেয়াল রাখবেন, আপনি যখন একটা সার্ভিসকে কল করবেন, সেটা ধরুন ফাইল সিস্টেম, এই ফাইল সিস্টেমে যখন কল করতেছেন আপনার এই অপারেটিং সিস্টেমের এই ফাইল সিস্টেম রিলেটেড যতগুলা আপনার কাজ আছে সবগুলো কাজই আপনার সামনে ওপেন হয়ে যাবে বা আপনি সবগুলো অ্যাক্সেস নিতে পারবেন। বাট আপনি যদি এপিআই ইউজ করেন এই সিস্টেম কলের পরিবর্তে, তাহলে আপনার এই প্রবলেমটা থাকতেছে না, আপনি ফিক্স করে দিতে পারতেছেন, লিমিট করে দিতে পারতেছেন, বা আপনি তাকে একটা প্রোটোকলের মধ্যে নিয়ে আসতে পারতেছেন। সো দ্যাটস ওয়াই আমরা এপিআইটা মোস্ট অফ কেস ইউজ করে থাকি। এবং এটা হচ্ছে এই পয়েন্ট, এই পয়েন্টের এক্সপ্লেনেশন এই দুই পয়েন্টে দেয়া আছে। আমি এতক্ষণ যে কথাগুলো বললাম সেগুলা, যে ব্লক থাকবে প্রোগ্রামার দেন পুটস দ্য ব্লক টুগেদার, এই যে জিনিসগুলো এগুলো আশা করি তখন আপনি ইজিলি বুঝতে পারবেন, সেগুলো একটু নিজে পড়বেন। সো আমার এক্সপ্লেনেশনের সাথে একটু ম্যাচ করবেন, আই থিংক ইউল বি ক্লিয়ার অ্যাবাউট দ্যাট কনসেপ্ট। আচ্ছা, দেন হচ্ছে মোস্ট কমন এপিআইস আর উইন্ডোজ 32। আচ্ছা, এখানে কিছু এক্সাম্পল দেওয়া হচ্ছে, যেমন উইন্ডোজ 32 এর একটা এপিআই আছে, ইউনিক্স এপিআই আছে, বা আপনার হচ্ছে জেভিএম, যেমন জাভা এপিআই, বা আপনার হচ্ছে যেমন আমি বললাম আপনার ফেসবুক এপিআই, বা আপনার গুগলের যে গুগল এপিআই, যেমন আপনার গুগল ম্যাপ যদি ইউজ করে থাকে, যেমন এক্সাম্পল দিচ্ছে গুগল ম্যাপ এপিআই, ইউটিউব এপিআই, টুইটার এপিআই। এপিআই মানে হচ্ছে সহজ ভাষা এপিআই, অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস, যেটা আপনার সেট অফ প্রোটোকলস ডিফাইন করে যে আপনি আপনার ওই সিস্টেমের কোন সার্ভিসগুলোকে কোন প্রোটোকলের বেসিসে অ্যাক্সেস করতে পারবেন। ঠিক আছে, এটা একটু খেয়াল রাখবেন। তো এখানে আসলে সিস্টেম কল করলে কি ঘটবে তার একটা এক্সাম্পল দিচ্ছে, যে সোর্স ফাইল থেকে ডেস্টিনেশন ফাইলে গেলে আপনি কোন স্টেট হয়ে যাবেন, স্টেটগুলো এখানে ওয়ান বাই ওয়ান বলা আছে, একটু দেখে নেবেন।
এখানে কোনো হিডেন মেসেজ নেই, সো আশা করি দেখলেই বুঝবেন। এই যে একটু আগে বললাম মানে এপিআই, এই প্রশ্নের আনসার কিন্তু আপনারা পেয়ে গেছেন যে হোয়াই ইউজ এপিআইস রেদার দেন সিস্টেম কল, আমরা সিস্টেম কলের পরিবর্তে কেন এপিআই ইউজ করব। আশা করি এটার আনসার আপনারা ক্লিয়ার। অলরেডি আমি এতক্ষণ যে কথাগুলো বললাম এটারই আনসার। দেন হচ্ছে সিস্টেম কল ইমপ্লিমেন্টেশন। সিস্টেম কল যখন আমরা ইমপ্লিমেন্ট করি তখন আসলে কি ঘটে, সিস্টেম কল আসলে দেখেন ইউজার মোড এবং কার্নেল মোড। সো আপনি সিস্টেম কল করে আসলে কার্নেল মোড ওপেন করে দিচ্ছেন। আর কার্নেল মোড ওপেন করা মানে কি, যেহেতু আপনি পুরো সিস্টেমটাই ওপেন, মানে আপনার পুরো এন্টায়ার সিস্টেমের একদম ভিতরে আপনি প্রবেশ করে ফেলতেছেন, বা আপনার পুরো সার্ভিসটাই আপনি পাচ্ছেন। কারণ পুরো সার্ভিস অ্যাক্সেস করতে গেলে তো আপনার অপারেটিং সিস্টেমের বা আপনার কার্নেলের অ্যাক্সেসটা লাগবে, যেহেতু কার্নেল হচ্ছে যে সিকিউরিটি প্রোটেকশন বিষয়টা ছিল, ওটা কিন্তু কার্নেল এনশিওর করতেছে, অপারেটিং সিস্টেম এনশিওর করতেছে। সো আপনি সেটার ভিতরে প্রবেশ করতে পারতেছেন ইউজিং সিস্টেম কল। সো ওপেন, এটা হচ্ছে একটা সিস্টেম কল। সো ওপেন সিস্টেম কল যদি যখন আপনি ইউজার মোড থেকে কল করতেছেন, সে হচ্ছে এটা দ্বারা কার্নেল মোডে চলে আসছে সিস্টেম কল ইন্টারফেস দ্বারা। সেখানে আপনার একটা যে আইএসআর ইন্টারাপ্ট সার্চ কি, আইএসআর ফুল ফর্ম ছিল হচ্ছে ভুলে গেলাম, ওই ইন্টারাপ্ট সার্ভিস রুটিন, হ্যাঁ ইন্টারাপ্ট সার্ভিস রুটিন। সো এই আইএসআর এর মাধ্যমে আপনার সেই কলগুলো এখানে থাকবে, এবং সেখান থেকে আপনার ইমপ্লিমেন্টেশন অফ ওপেন সিস্টেম কল বা আদার যে সিস্টেম কল সেগুলো আপনার এখানে এক্সিকিউট হবে। সেখানে এক্সিকিউট হয়ে আবারও ইউজারের কাছে যাবে, এবং ইউজার যেখান থেকে কল করছিল সে তার রেসপন্সটা এখানে পাবে আর কি। এখানে একটা জাস্ট আপনাকে একটা ওভারভিউ দেওয়া হয়েছে সিস্টেম কল ইমপ্লিমেন্টেশনের। তো সিস্টেম কল প্যারামিটার পাসিং এখানে বলা আছে, এখানে এই পয়েন্ট একটু আপনি দেখেন। এটা হচ্ছে ধরেন আপনি এক্স প্যারামিটারস ফর কল, আপনি একটা একটা প্যারামিটারকে আপনি কল করলেন। সো এটা কল করলে সে হচ্ছে রেজিস্টার, আমাদের হার্ডওয়্যারের যে আমরা বলছিলাম মেমোরি অনেকগুলো আছে, তার মধ্যে স্টোরেজ যে স্ট্রাকচার, স্টোরেজ স্ট্রাকচারের মধ্যে আমরা রেজিস্টারকে রাখছিলাম টপে অ্যাকর্ডিং টু স্পিড এন্ড কি ছিল, কস্টের বেসিসে। সো এটা কিন্তু মানে নন সরি এটা হচ্ছে ভোলাটাইল রেজিস্টার, এটা ভোলাটাইল এবং খুবই কম সময় এটা ডাটা হোল্ড করে রাখতে পারে। সো এটা হচ্ছে আপনার সেই প্যারামিটার কল, এটাকে হচ্ছে আপনার এই রেজিস্টার রাখবে। রাখার পরে সে হচ্ছে আপনার আপনার যে সিস্টেম কলের যে ডাটাটা আছে বা ইন্টারনেট সার্ভিসটা আছে, সেই সার্ভিস থেকে আপনার এই রেজিস্টার যে ভ্যালুটা দিচ্ছেন সেই বেসিসে সেখান থেকে সেই সার্ভিসটাকে সে হোল্ড করবে বা পাস করবে আর কি। এখানে এর একটু ব্যাখ্যা দেওয়া আছে, একটু দেখেন, ডিফিকাল্ট কিছু হবে না আশা করি। সিস্টেম কলের কিছু টাইপ বলা আছে, এখানে সবগুলো টাইপ আপনার মুখস্থ করার দরকার নাই। আপনি জাস্ট হচ্ছে নামগুলো দেখবেন যে এখানে টাইপ গুলো কি আছে। প্রসেস কন্ট্রোল করার ক্ষেত্রে কিছু সিস্টেম কল আছে, ওই যে সার্ভিস গুলো ওগুলোই আর কি। তো প্রসেস কন্ট্রোল করার ক্ষেত্রে কমন কয়েকটা, যেমন এখানে ডিবাগার একটা বলা আছে, লগস বলা আছে, যেমন বোল্ড করে, এগুলো একটু মনে রাখবেন। দ্যাটস ইট, সবগুলো মনে না রাখলেও চলবে। যেমন এখানে লোড, এক্সিকিউট, এগুলো তো কমন সিস্টেম কল, ঠিক আছে। এগুলো হচ্ছে প্রসেস কন্ট্রোলের আন্ডারে। যে লোড নামে একটা সিস্টেম কল আছে, এক্সিকিউট নামে আছে, ডিবাগার নামে আছে, বা ফাইল ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনার ক্রিয়েট ফাইল, ডিলিট ফাইল, ওপেন, ক্লোজ ফাইল, এগুলো প্রত্যেকটা একটা করে সিস্টেম কল। ওকে, এখানে প্রোটেকশন, সিকিউরিটি সবকিছুই দেওয়া আছে। আই থিংক এখানে আর তেমন কিছু আপনাকে দেখানো নেই। অপারেটিং ডিজাইন এন্ড ইমপ্লিমেন্টেশন, ইউজার গোল, সিস্টেম গোল, এগুলো একটু দেখবেন। এগুলো তার পারেনি। আইওএস এর ক্ষেত্রে কি ঘটে, আইফোন বা আইপ্যাড এর ক্ষেত্রে, অ্যান্ড্রয়েড এর ক্ষেত্রে আপনার কি হবে। দেন অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্ক লাগবে না, ডিবাগিং নিয়ে একটু ধারণা নিয়েন। সিস্টেম বুট, সিস্টেম বুটের ক্ষেত্রে যে গ্রাফের বিষয়টা আমরা ওইটা কিন্তু আলাপ করে ফেলছিলাম লেকচার 1 এ, যে আপনার যে একটা স্টার্টআপ, একটা কম্পিউটার যখন স্টার্ট হচ্ছে, স্টার্টআপের ক্ষেত্রে অপারেটিং সিস্টেম কিভাবে লোড নিচ্ছে, ওই আলোচনায় আপনার এই সিস্টেম বুটের বিষয়টা চলে আসছে। সেখানে আমি গ্রাফ নিয়েও মনে বলছিলাম, যেটা হচ্ছে কার্নেল, লিনাক্স কার্নেলের হচ্ছে একটা আপনার লোডার, বুটস্ট্র্যাপ লোডার, যে হচ্ছে আপনার থার্ড স্টেজে, মেবি ওখানকার থার্ড স্টেজে মনে হচ্ছিল, থার্ড স্টেজে যে একটা লোড হয়। ওই অংশটা একবার রিভিউ করে নেবেন, লেকচার 1 এর প্রথম অংশটুকু রিভিউ করলে এই সিস্টেম বুটের অংশটা পেয়ে যাবেন। সো দ্যাট মিন্স এই চ্যাপ্টারের অলমোস্ট অনেক কিছু আপনার চ্যাপ্টার 1 এ চলে আসছে, অল্প কিছু টপিক আপনার চ্যাপ্টার 1 এর বাইরে। সো আশা করি এটা আপনার জন্য খুব বেশি ডিফিকাল্ট একটা চ্যাপ্টার হবে না। এন্ড লাস্ট চ্যাপ্টার, চ্যাপ্টার 3, এটাও খুব ছোট একটা চ্যাপ্টার, আমি আপনাকে একটু শর্ট করে দেখায় দিই, তাহলে আপনাদের টাইম সেভ হবে। এইটা, এই চ্যাপ্টার, এটা হচ্ছে আপনার মাত্র 6টা পেজ, আমি শর্ট করে যেহেতু আপনাদেরকে স্লাইড ওয়াইজ দেখাচ্ছি না, সময় যেহেতু কম, মানে কনসেপ্ট কমায় নিয়ে আসছি, টপিক কমিয়ে ফেলছি। এখানে আসলে আপনার একটা প্রসেস যখন আপনার সিস্টেমে আসে,
এই প্রসেসগুলো এক্সিকিউট হওয়ার ক্ষেত্রে তার কি কি স্টেট থাকতে মানে কি কি স্টেট হতে পারে সেই স্টেটগুলো নিয়ে আলাপ করা হচ্ছে, বা একটা প্রসেসের এক্সিকিউশন কি হতে পারে, একটা প্রসেসের মধ্যে কি কি থাকে। একটা প্রসেসের মধ্যে টেক্সট সেকশন থাকে, প্রোগ্রাম কাউন্টার থাকে, স্ট্যাক থাকে, ডাটা সেকশন থাকে এবং হিপ থাকে। কোনটা কি এখানে দেখেন পয়েন্ট ইজিলি বলা আছে, সহজ বিষয়। প্রসেস স্টেটের মধ্যে একটা প্রসেস স্টেট বলতে হচ্ছে যে বিভিন্ন তার অবস্থানগুলো, যেটা আমরা অলরেডি বলে আসছি একবার, যেখানে নিউ স্টেট নামে একটা জিনিস থাকবে যেটা বুঝাবে আপনার প্রসেসটা ক্রিয়েট হচ্ছে। বাট একটা প্রসেস যখন ক্রিয়েট হবে, বিং ক্রিয়েটেড, সেটাকে বলা হচ্ছে নিউ স্টেট। আর একটা হচ্ছে রানিং স্টেট, যখন ইনস্ট্রাকশন প্রসেসগুলো এক্সিকিউশন মুভমেন্টে থাকবে সেটাকে রানিং স্টেট বলে। ওয়েটিং স্টেট মানে হচ্ছে যখন আসলে তাই আইডল অবস্থায় আছে আপনার প্রসেসটা। রেডি হচ্ছে দ্য প্রসেস ইজ ওয়েটিং টু বি অ্যাসাইন্ড টু এ প্রসেসর, অর্থাৎ ওই যে স্কেজুলারের জন্য সে অপেক্ষা করতেছে, জাস্ট একটা স্কেজুলার তাকে হচ্ছে ট্রান্সফার করে দিবে, সেখানে ডিসপেচার তাকে কাজ করে, মানে সে রেডি কাজ করার জন্য, সেটাকে বলা হচ্ছে রেডি স্টেট। এন্ড টার্মিনেটেড স্টেট মানে আপনার এক্সিকিউশন কমপ্লিট। এবং এই জিনিসগুলাকে এখানে একটা ফিগার দ্বারা এক্সপ্লেন করা হয়েছে, যে ধরেন আপনি হচ্ছে এখন নিউ নিউ মানে হচ্ছে আপনার একটা প্রসেস শুরুতে আপনি ক্রিয়েট করতেছেন। সো ক্রিয়েট করা মানে সে নিউ স্টেটে আসবে। নিউ স্টেট থেকে আপনি তাকে রেডি স্টেটে অ্যাডমিট করবেন। রেডি স্টেট মানে যে রেডি কিউ, কিউ এর মধ্যে আপনি তাকে দিলেন। দেওয়ার পরে যদি এমন হয় যে কিউ এর মধ্যে আর কেউ নেই বা সেই প্রথমে চলে আসে, তাহলে সে কিন্তু রেডি কিউ থেকে স্কেজুলার, ওই শর্ট টার্ম স্কেজুলার হোক বা লং টার্ম স্কেজুলার হোক, একটা স্কেজুলার তাকে ডিসপ্যাচ করে দিবে হচ্ছে রানিং এ। ডিরেক্টলি দেখেন রানিং এ দিচ্ছে, রানিং এ দেওয়া মানে কিন্তু সিপিইউ এর কাছে দেওয়া, কারণ রানিং মানে কি সে সিপিইউ কাজ করতেছে। এখানে ডিসপ্যাচ কেন আসলো, কারণ স্কেজুল করে আপনি যখন নিয়ে যাচ্ছেন সিপিইউ এ, সিপিইউ যখন তাকে কন্ট্রোল দিচ্ছেন, কন্ট্রোল দেওয়ার সময় কিন্তু ডিসপ্যাচার চলে আসবে। সো খেয়াল রাখেন এখানে কিন্তু ওই যে পুরো আলোচনাটা এখানে সিঙ্ক হচ্ছে। সো রেডি কিউ থেকে যদি আপনি দেখেন যে ওই প্রসেসের প্রায়োরিটি এখন এই মুহূর্তে সেটা এক্সিকিউট হবে, তাহলে সে ডিরেক্টলি চলে যাবে স্কেজুলার ডিসপ্যাচ থেকে রানিং এ। রানিং এ যাওয়ার পরে যদি সেখানে এটা প্রিমিটিভ হয়ে থাকে বা কোনো একটা ইন্টারাপ্ট পেয়ে থাকে, তাইলে যে ধরনের ইন্টারাপ্ট পাবে তার বেসিসে সে হচ্ছে ইন্টারাপ্ট পেলে সে আবার রেডিতে চলে আসবে, মানে স্টপ হলো সে আবার রেডিতে আসলো। অথবা যদি দেখা যায় তাকে হচ্ছে আমরা কোনো ইনপুট আউটপুট দ্বারা আমরা তাকে একটু ওয়েটিং এ রাখবো, মানে সে সার্টেন পিরিয়ডের জন্য ওয়েট থাকবে, তাহলে আমরা রানিং স্টেট থেকে ওয়েটিং এ নিয়ে আসবো। খেয়াল করেন ওয়েটিং এ নিয়ে আসতেছি সেই ধরনের ইন্টারাপ্টের কারণে, যে সকল ইন্টারাপ্টের কারণে সে হচ্ছে ওয়েটিং এ থাকবে। যেমন হচ্ছে আমরা রাউন্ড রবিনের ক্ষেত্রে টাইম কোয়ান্টাম দ্বারা আমরা ইন্টারাপ্ট করতাম, কনটেক্সট সুইচের যে বিষয়টা, ওইটার ক্ষেত্রে যে ওয়েটিংটা আসতেছে। বাট এই যে ইন্টারাপ্ট, এটা মানে আসলে বোঝাচ্ছে ওই যে আপনি যদি কোনো এরর পান, ওই ধরনের কোনো এররের কারণে যদি সফটওয়্যার জেনারেটেড এরর হোক বা হার্ডওয়্যার জেনারেটেড এরর হোক, এররের কারণে যদি আপনার সিস্টেমটা স্টপ হয়ে যায়, তাহলে সে আবারও রেডিতে চলে আসবে, মানে আবারও বিগিনিং অবস্থায় চলে আসবে। আর আদারওয়াইজ সে ওয়েটিং হয়ে সে আবার রেডিতে যাবে, রেডি হয়ে আবার স্কেজুলার ডিসপ্যাচ তাকে রানিং এ পাঠাবে। এবং এভাবে এই সাইকেলের চক্রতে ঘুরতে থাকবে আনটিল সে হচ্ছে টার্মিনেট হচ্ছে বা টার্মিনেট স্টেটে যাচ্ছে। যখন তার এক্সিকিউশন কমপ্লিট, সাইকেল কমপ্লিট, তার প্রসেস শেষ, তখন সে এক্সিট করবে, মানে হচ্ছে সে টার্মিনেট স্টেটে যাবে, অর্থাৎ কাজ শেষ। আর টার্মিনেট স্টেট যাওয়ার পরে সে একটা আপনাকে কি বলে, এটাকে হচ্ছে আপনার একটা অ্যাকনলেজমেন্ট পাঠাবে, ফিডব্যাক পাঠাবে, যেটা হচ্ছে বাফার ক্লিয়ার করে দিবে বা আপনার বাসটা ক্লিয়ার থাকবে। এই হচ্ছে প্রসেস স্টেট, একটা প্রসেসের বিভিন্ন স্টেট কিভাবে সে মুভ করতেছে। তো এটা হচ্ছে রেডি মানে রেডি কিউ, রানিং মানে আপনার সিপিইউ এর সিস্টেম অবস্থানটা বোঝাচ্ছে, ওয়েটিং মানে ওয়েটিং কিউ, আর টার্মিনেট মানে তো ডান, আর নিউ মানে হচ্ছে স্টার্ট মানে প্রিপেয়ার হলো, রেডি হলো। আচ্ছা, সো এই প্রসেসগুলোকে এখন বিভিন্ন ব্লক দ্বারা কন্ট্রোল করা যায়, যেটাকে হচ্ছে পিসিবি বলা হচ্ছে, প্রসেস কন্ট্রোল ব্লক। এই ব্লকের ক্ষেত্রে রেজিস্টার আছে, আপনার কাউন্টার আছে, প্রোগ্রাম কাউন্টার, প্রসেস স্টেট আছে। এই জিনিসগুলো একটু দেখবেন, এগুলা আমার মনে হয় এখানে খুব একটা টাফ হবে না আপনাদের জন্য। আমি ফিগারটা যদি একটু আপনাকে দেখাই, যে দেখেন এখানে হচ্ছে একটা অপারেটিং সিস্টেমের এই পাশে প্রসেস P0। তো প্রসেস P0 যখন এক্সিকিউট হচ্ছে, তখন দেখেন আপনার এই জায়গাতে আমি আচ্ছা অ্যানোটেশন নেই, আপনারা কি শুনতেছেন? ক্লাসে আছেন? আমি তো আমার কথা বলে যাচ্ছি। জি স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, জি স্যার। এটা আসলে আপনাদের সময় দুইটা ক্লাস, একটা মানে তিনটা ক্লাস আমরা একটা ক্লাসে শেষ করতেছি, এই জন্য আর কি আমি একটু কুইকও যাচ্ছি। বুঝতেছি আপনার জন্য টাফ হচ্ছে, তবে আমি ট্রাই করতেছি যতটুকু সম্ভব ইজি রেখে আপনাদেরকে বোঝানো রাখতেছে। আর সমস্যা হলে হ্যান্ড রেজ কইরেন। সো এখানে যেটা হচ্ছে দেখেন একটু খেয়াল করে, যে এই প্রসেসটা আপনি যখন P0 প্রসেস এক্সিকিউট হচ্ছে, তখন কিন্তু এই সময়টা আইডল, মানে এখানে কিন্তু আসলে প্রসেস P1 এক্সিকিউট হচ্ছে না।
দেন এটা হচ্ছে অপারেটিং সিস্টেম ইন্টারাপ্ট অর সিস্টেম কল, সে একটা ইন্টারাপ্ট করলো এই জায়গাতে, এই মোমেন্টে P0 কে একটা ইন্টারাপ্ট করা হলো। ইন্টারাপ্ট করা মানে এই যে সেভ স্টেট ইনটু PCB0, অর্থাৎ ওই যে আমরা কন্টেক্সট সুইচ করব, আমাকে সিনক্রোনাইজ করতে হবে, আবারও সেই স্টেটে ফিরে আসতে হবে। সো দ্যাটস ওয়াই আমরা এইখানে যে অবস্থায় ইন্টারাপ্ট হলো বা স্টপ হলো, সেই অবস্থায় আমরা তাকে একটা PCB0 মানে প্রসেস কন্ট্রোল ব্লকের 0 নাম্বার ব্লকে তাকে আমরা সেভ করে রাখলাম। এবং 0 নাম্বারে সেভ করে আমরা পরের প্রসেস, তাই পরের প্রসেস P1, এটা PCB1 এ স্টোর করা ছিল। সো আমরা তখন কি করলাম, PCB1টাকে লোড করলাম। এই যে PCB0 তে সেভ করে PCB1টা লোড করা, এই যে সময়টা, এটা কিন্তু ডিসপ্যাচার লেটেন্সি, খেয়াল করবেন। এবং এটাই কিন্তু যে আইডল সময়, এই সময়টা কিন্তু তার মানে একটাকে সেভ করে স্টপ করে আরেকটাকে লোড করে এক্সিকিউশনে নিয়ে যাচ্ছে, এই যে সময় লাগতেছে, এটাই আপনি এই সময়টা তো অন্য কেউ কাজ করতে পারবে না, এটা তো অলরেডি মানে আপনার সিপিইউ এর সময়টা লাগবে। সো এই জন্য এটাকে বলা হচ্ছে ডিসপ্যাচ লেটেন্সি। আমরা ট্রাই করব আমাদের ডিসপ্যাচারকে ফাস্টার রাখার, তাইলে আমাদের ডিসপ্যাচার লেটেন্সি কমে আসবে, আমরা বেশি প্রোগ্রাম এক্সিকিউট করতে পারবো, মানে এই আইডল টাইমটা কমে যাবে। তো যাই হোক, যে পয়েন্টে আসছিলাম, আপনার যখন লোড হয়ে যাবে PCB1 থেকে প্রসেস 1, P1 যখন লোড হয়ে যাবে, তাহলে সে কিন্তু এখন কল হবে, মানে সে কিন্তু এখন এক্সিকিউট হবে। তাহলে দেখেন এবার কিন্তু সে এক্সিকিউট হচ্ছে, এই যে সে এক্সিকিউট হয়ে এই জায়গায় যখন আসছে, তখন কিন্তু আবারও আমরা একটা ইন্টারাপ্ট পেলাম, বা আবারও তাকে আমরা আরেকটা ইন্টারাপ্ট, আরেকটা সিস্টেম কল দিলাম। আরেকটা সিস্টেম কল দেওয়া মানে কি, তাহলে এই মুহূর্তে আমার P1 প্রসেস P1 কে আমরা স্টপ করে দিব। তাহলে P1 কে স্টপ করে দেওয়া মানে কি, সে এই যে কাজ করলো, এই যে এতক্ষণ কাজ করছে, এই কাজটুকু আমার সেভ রাখতে হবে না? তাহলে তো কন্টেক্সট সুইচ করে এসে মানে এই জায়গা পর্যন্ত পেতে হবে, তাই না? তো দ্যাটস ওয়াই যতক্ষণ কাজ কমপ্লিট করলো, এই কাজটুকু সে আবারও PCB1, এই যে ব্লক 1 থেকে স্টোর করছিলাম, এই ব্লক 1 আমি সেভ করে রাখলাম। তাহলে লেটেস্ট অংশটুকু সেভ থাকবে। সেভ করার পরে এবার হচ্ছে আমরা PCB0 কে লোড করব। তাহলে PCB0 মানে কি, এই যে এখানে আমরা ইন্টারাপ্ট করে যেটুকু সেভ করছিলাম, তাহলে যেই অবস্থায় সেভ রাখছিলাম ঠিক ওই অবস্থা থেকে সে আবার লোড করবে। ওই অবস্থা থেকে লোড করে সে দেখেন আবার এক্সিকিউশন শুরু করবে, এবং সে যখন এক্সিকিউশন শুরু করবে তখন কিন্তু P1 সেটা আইডল থাকবে। এবং এই যে সার্টেন একটা পিরিয়ড লোড করা, সেভ করা, লোড করা, P1 এক্সিকিউট হওয়া, আবার P1 সেভ হওয়া, P0 লোড হওয়া, এই পুরো সময়টা কিন্তু P0 আইডল ছিল। ঠিক আছে? তো এটাই আলটিমেটলি এখানে এই যে প্রসেস কন্ট্রোল ব্লক, এটাই বোঝাচ্ছে যে আপনার এই যে প্রসেসগুলো একটাকে স্টপ করে দিচ্ছি আমরা, এটা স্টপ করার পর যে আমরা, আমি তো এতক্ষণ বলে আসলাম যে সিম্পলি যে কনটেক্সট সুইচ করলে আপনি একটা প্রসেসকে স্টপ করলে আরেকটা ওই প্রসেসের আগের অবস্থা আপনি আবার ফিরে আসতে পারবেন। কিভাবে আসবেন সে আসার ক্ষেত্রে আসলে এই যে একটু ইনসাইটে গেলে আমরা পিসিবি কে পাবো, যে প্রসেস কন্ট্রোল ব্লক, সে আসলে আপনাকে এই জায়গাতে হেল্প করতেছে আগের অবস্থা ফিরে পেতে, বা সিনক্রোনাইজেশনের বিষয়টা। সো আশা করি ফিগারটা ক্লিয়ার। দেন প্রসেস স্কেজুলিং কিউ এর ক্ষেত্রে এখানে 3 ধরনের কিউ এর কথা বলা আছে, জব কিউ, রেডি কিউ, ডিভাইস কিউ। এগুলো একটু দেখেন। এখানে হচ্ছে কোন কিউ এর কাজ কি, এখানে বলা হচ্ছে যে রেডি কিউ যখন আসবে তখন একটা রেডি কিউ মানে কি, আপনি রেডি কিউ থেকে ডিরেক্টলি সিপিইউ তে নিতে পারবেন। ঠিক আছে? সিপিইউ থেকে যদি কোনো একটা কিছু আপনি রিকোয়েস্ট পাঠান, তাহলে রিকোয়েস্ট একটা ইনপুট আউটপুট রিকোয়েস্ট দিলেন, এই রিকোয়েস্টটা ইনপুট আউটপুট কিউতে যাবে, এই কিউ থেকে সে হচ্ছে ইনপুট আউটপুটটা নিবে। খেয়াল করেন এখানে কিন্তু ইনপুট আউটপুট রিকোয়েস্ট দিচ্ছে সিপিইউ, সিপিইউ থেকে আপনি একটা ইনপুট আউটপুট রিকোয়েস্ট যখন পাচ্ছেন, এখন অনেকগুলো রিকোয়েস্ট পেতে পারেন। তো যতগুলো রিকোয়েস্ট আপনি পান না কেন সিপিইউ থেকে, সবগুলো একটা কিউয়ে আসবে। কিউয়ে আসার পর আপনার যে ইনপুট আউটপুট দরকার, একটা আপনি ধরুন কিবোর্ড থেকে একটা কারেক্টার ইনপুট দেওয়া দরকার, বা মাউস থেকে একটা ক্লিক করা দরকার, এই যে ইনপুট গুলা, বা আপনি এটা স্ক্রিনে একটা আউটপুট মেসেজ পাঠাচ্ছেন, আউটপুট দেখাতে চান, এই জিনিসগুলো আপনার তখন এই ডিভাইস থেকে, এই যে রাউন্ড শেপ যেটা, এটা হচ্ছে আপনার মানে আপনার প্রসেসটা বোঝাচ্ছে যে আপনি সেই ইনপুট গুলা নিচ্ছেন। ইনপুট গুলা নেওয়ার পরে তো এই ইনপুট গুলার বেসিসে আপনার রেডি কিউতে আবার চলে যাবে, কারণ কি যে রিকোয়েস্ট আপনি পাঠাচ্ছিলেন সেই রিকোয়েস্ট গুলা চলে আসছে। সো এই প্রসেসটা আবার রেডি কিউতে যাবে, রেডি কিউ থেকে আবার ওই যে এতক্ষণ পর্যন্ত আমরা স্কেজুলার, ডিসপ্যাচার এইসব জিনিসপত্র পড়ে আসছিলাম, তার বেসিসে বা স্কেজুলিং অ্যালগরিদম এইসবের বেসিসে আবারও সে সিপিইউ লোড করবে। ওকে, এখন যদি সিপিইউ এখানে কোনো টাইম স্লাইস থেকে থাকে, ধরেন আপনি একটা প্রসেসকে 10 সেকেন্ড কাজ করাবেন, ওই যে আমরা রাউন্ড রবিনের ক্ষেত্রে যেটা বলছিলাম, 10 সেকেন্ড কাজ করানোর পরে আপনি তাকে টার্মিনেট করে দিবেন, মানে তাকে হচ্ছে আপনি পজ রেখে আরেকটা প্রসেসকে আপনি এক্সিকিউট করবেন। তার মানে কি দাঁড়ালো, আপনি সিপিইউতে 10 সেকেন্ড কাজ করার পরে টাইম স্লাইস এক্সপায়ার, মানে তার যে টাইম স্লাইস ছিল সেটা শেষ, তাকে আবার আমার রেডি কিউতে দিয়ে দিতে হবে। তাহলে দেখেন রাউন্ড রবিনে কিন্তু আমরা
ওই কোয়ান্টাম শেষে কিন্তু আবারও তাকে কিউ এর লাস্টে দিয়ে দেই, তার মানে কিন্তু যে রেডি কিউতে দিচ্ছি ওইটাই বোঝাচ্ছে এখানে। টাইম স্লাইস এক্সপায়ার্ড হয়ে গেলে আবারও টাইম স্লাইস এক্সপায়ার কে বলে দিবে, সিপিইউ বলবে। অথবা সিপিইউ এটাও বলতে পারে ফর্ক এ চাইল্ড, মানে প্রসেস থেকে আরেকটা প্রসেস আমাদের জেনারেট করা প্রয়োজন। সো একটা চাইল্ড সে ফর্ক করতে চায়, তাহলে এই চাইল্ডটাকে যখন এক্সিকিউট হবে, এক্সিকিউট হওয়ার পর প্রসেসটা আবার রেডি করতে আসবে। অথবা সিপিইউ আমাকে ওয়েট ফর ইন্টারাপ্ট, একটা ইন্টারাপ্টের জন্য সে ওয়েট করতে পারে, তাহলে একটা ইন্টারাপ্টটা যদি কমপ্লিট হয় তখন আবারও সে রেডি করতে যাবে, আবার এক্সিকিউট হবে। এবং সিপিইউ তখন এক্সিকিউট কমপ্লিট করবে, তখন এই সিপিইউ থেকে বের হয়ে যাবে। সিপিইউ থেকে বের হওয়া মানে প্রসেস কমপ্লিট। সো এখানে আসলে এই জিনিসটা আপনার বিভিন্ন কিউ এর প্রসেসটা বলা হয়েছে যে রেডি কিউ। দেখেন উইথাউট রেডি কিউ আপনার সিপিইউ কিন্তু কোনো প্রসেসকে এক্সিকিউট করতে পারবে না। সেখানে আমি ডিরেক্টলি আপনাকে প্রশ্ন এভাবে করতে পারি যে সিপিইউ কি আমাদের ডিভাইস কিউ থেকে ডিরেক্টলি অ্যাক্সেস নিতে পারে কিনা। আপনি আপনার লজিক বা আপনি আপনার এক্সপ্লেনেশন দেখান। এখন আপনি বললেন, ফর এক্সাম্পল কেউ বললো যে সিপিইউ থেকে সিপিইউ ডিভাইস কিউ থেকে ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারে, তখন আপনি লজিক দিবেন কিভাবে আপনি এটা মনে করেন। আর যদি আপনি মনে করেন যে না, ডিভাইস কিউ থেকে আমি ডিরেক্টলি একটা সিপিইউ তে লোড করতে পারি না, তাহলে আপনার লজিকও আপনি সেভাবে দিবেন। যে কারণে আপনি বলবেন যে ডিভাইস কিউ মানে আপনার যে এই যে ইন্টারাপ্ট হচ্ছে বা আপনার ইনপুট আউটপুট রিকোয়েস্ট বা ইনপুট আউটপুট কিউ আসতেছে, এই কিউ গুলা তো ডিরেক্টলি সিপিইউ সাথে ইনভলভ না। সিপিইউ হচ্ছে অলওয়েজ লোড করে রেডি কিউ থেকে, কিভাবে একটা ডিসপ্যাচারের মাধ্যমে সে হচ্ছে একটা স্কেজুলারের মাধ্যমে ডিসপ্যাচ করে সে হচ্ছে এক্সিকিউশনে যায়, এবং স্কেজুলার হচ্ছে রেডি কিউ থেকে এগুলো লোড করে। সো দ্যাটস হোয়াই আমার রেডি কিউটা হচ্ছে সিপিইউ সাথে ডিরেক্টলি ইনভলভ। সো আপনি এভাবে একটা এক্সপ্লেইন দাঁড় করাতে পারবেন আশা করি। এই যে এখানে স্কেজুলার সম্পর্কে বলা আছে, আমরা যেহেতু শর্ট টার্ম স্কেজুলার আগে পড়ে আসছি, এখানে লং টার্ম স্কেজুলার সম্পর্কে বলা আছে। মানে এটা হচ্ছে একদম মানে লং টার্ম যেটা, দেখেন শর্ট টার্ম কিন্তু কাজ করতেছে আপনার রেডি কিউ থেকে সিপিইউ এই সময়ের মধ্যে যে স্কেজুলার কাজ করে। আর লং টার্ম যেটা, সেটা হচ্ছে আপনার মেমোরি থেকে রেডি কিউ থেকে সিপিইউ, মানে সেটাকে আমরা বলতেছি লং টার্ম স্কেজুলার। তাহলে এটা একটু খেয়াল করবেন। যে লং টার্ম মানে হচ্ছে জব স্কেজুলার এর আরেক নাম, আর শর্ট টার্ম মানে হচ্ছে সিপিইউ স্কেজুলার। এই যে সিপিইউ স্কেজুলার মানে রেডি কিউ থেকে সিপিইউ তে নিয়ে যাবেন। ওকে, তো আশা করি লং টার্ম শর্ট টার্ম এগুলা ক্লিয়ার। এখানে কি বলানো হয়েছে, রেডি কিউ থেকে মিডিয়াম টার্ম স্কেজুল। আচ্ছা, মিডিয়াম টার্ম নামে একটা স্কেজুলারের কথা বলা হচ্ছে, যেটা হচ্ছে ক্যান বি অ্যাডেড ইফ ডিগ্রি অফ মাল্টিপল প্রোগ্রামিং নিডস টু ডিক্রিজ রিমুভ প্রসেস ফ্রম। এখানে কি বলছে রেডি কিউ। আচ্ছা, যদি আমরা এখানে কোন একটা প্রসেসকে আমরা পার্শিয়ালি এক্সিকিউট করে সোয়াপ ইন সোয়াপ আউট, আসলে হচ্ছে এখানে আমরা যখন ভার্চুয়াল মেমোরি সম্পর্কে পড়তে যাবো, তখন আসলে সোয়াপ ইন সোয়াপ আউট এর আলাদা আলাদা একটা এক্সাম্পল দেখবো, তখন জিনিসটা আরো ক্লিয়ার হবে। তো আপাতত আপনি যেটা বুঝেন যে এখানে আপনার যখন একটা সিপিইউ রেডি কিউ থেকে প্রসেস নিচ্ছে, তার আগে ধরুন আপনার এই যে চিহ্নটা আমি এখান থেকে দেখাই, এই যে চিহ্নটা, এটা দ্বারা বোঝাচ্ছে আপনি একটা প্রসেস রেডি কিউতে দিচ্ছেন। দেওয়ার পরে এটা ধরেন আপনার রেডি কিউতে আর কেউ নেই, তাহলে সে কি হবে, ওইটাকেই ডিরেক্টলি সিপিইউ নিয়ে আসবে শর্ট টার্ম স্কেজুলারের মাধ্যমে। ডিসপ্যাচার তাকে কন্ট্রোল দিবে, অ্যাক্সেস হবে। হওয়ার পরে তার যদি ওয়েটিং, ওই যে যেটা আমরা এখন আগে করছিলাম, যদি ওয়েটিং কিউতে যায় তাহলে ওয়েটিং কিউতে যাবে। এই অংশটুকু কমন, আগে শর্ট টার্মের মতোই কমন। বাট এখানে একটা প্রবলেম যদি এরকম হয় যে এই প্রসেসটাকে আপনি আউট করে দিবেন, মানে তাকে পুরো সিস্টেম থেকে বের করে দিবেন, দিয়ে মানে পার্শিয়ালি এক্সিকিউট করে, আপনি ফুলি এক্সিকিউট করেন নাই, পার্শিয়ালি এক্সিকিউট করে আপনি তাকে আউট করে দিবেন সিস্টেম থেকে, বের করে দিয়ে আপনি পরে হয়তো অনেক সময় আপনি রিস্টার্ট দিলে বা আপনি পরে একটা সার্টেন পিরিয়ড পরে আপনি কাজটা করবেন, আপনি তাকে রেডি কিউতে রাখতে চান না, বা আপনার এই যে প্রসেসের কিউ, এই প্রসেস কিউ এর মধ্যে তাকে আপনি রাখতে চান না, আপনি সার্টেন কাজ করে দিয়েছেন, আপনি তাকে এখন পুরোপুরি আলাদা রেখে দিবেন। এরকম যদি একটা সিস্টেম চলে আসে, তাহলে সেক্ষেত্রে আপনার সিপিইউ ওই সার্টেন যে অংশটুকু কাজ করলো পার্শিয়ালি, সেটুকু করার পরে সিপিইউ ওই প্রসেসটাকে সোয়াপ আউট করে দিয়ে পার্শিয়ালি এক্সিকিউটেড সোয়াপ আউট প্রসেস, এখানে একটা আসলে আলাদা একটা কিউ থাকবে যেখানে এরকম প্রসেসগুলো থাকে। সো এইখান প্রসেসগুলো যখন এখানে যাবে, সেখান থেকে আপনার পরবর্তী যখন আপনি আবারও সিস্টেম ইন করবেন, আপনি যদি মনে করেন যেটা আগে পার্শিয়ালি কমপ্লিট করছিলেন সেটাকে আপনি আপনার কাজ করা প্রয়োজন এখন, তাহলে আপনি তখন এই কিউ থেকে আপনি তাকে আবারও সোয়াপ ইন করে রেডি কিউতে নিয়ে আসবেন। সো এই যে এটা কিন্তু ওয়ান কাইন্ডস অফ মেমোরির মতো কাজ করতেছে, লং টার্ম শর্ট টার্ম মাঝামাঝি একটা জিনিস আপনি কাজ করতেছেন। সো এই জন্য এটাকে বলা হচ্ছে মিডিয়াম টার্ম স্কেজুলার, ঠিক আছে, এবং যেটা আসলে সোয়াপিং এর এখানে একটা মানে মেইন মানে রোলটা প্লে করতেছে। সেটাই হচ্ছে মিডিয়াম টার্ম স্কেজুলার বা মিড টার্ম স্কেজুলার। কনটেক্সট সুইচ নিয়ে আমরা আলাপ করে ফেলছি।
প্রসেস ক্রিয়েশনের বিষয়টা, একটা প্রসেস কিভাবে ক্রিয়েট হবে জাস্ট পড়বেন, পড়লে এখানে ক্লিয়ার হয়ে যাবেন। এখানে যেটা হচ্ছে ফর্ক নামক যে ফাংশনটা, এই ফাংশন যদি আপনি, সেটা সিস্টেম কল, সো এই ফর্ক সিস্টেম কল যখন আপনি কল করবেন, সেখান থেকে আসলে আপনার আপনি যদি চাইল্ডে যান তাহলে ডিরেক্টলি এক্সিকিউশনে চলে যাবে। আর যদি আপনি প্যারেন্টে যান, মানে আপনার ওই প্রসেসটা যদি আপনি প্রসেসের মধ্যেই থাকেন, এটা কোনো এক্সিকিউশন আপনি না যান, তাহলে সেক্ষেত্রে সেটা ওয়েট করবে। ওয়েট করে আপনার হচ্ছে সার্টেন একটা প্রসেস জন্য রিজিউম নেবে, মানে ওয়েট করার পরে এই প্রসেসটাকে কি বলা হয়, এই যে আমরা আচ্ছা আমি এটাকে আর একটু সহজ করে আপনাকে বোঝাই কিভাবে এক্সপ্লেন করা যায়। আমি ফর্ক থেকে আচ্ছা parent children share of resources, parent and children execute concurrently, parents wait until children terminate. আচ্ছা আমি এখানে যেটা বলে ফেলছিলাম, ওকে। সো এখানে দেখেন, আপনি যখন একটা প্রসেসকে ক্রিয়েট করবেন, প্রসেস ক্রিয়েট করার পরে একটা প্রসেস থেকে যখন আপনি এই যেখানে যেটা বলছে যে কোনো একটা প্রসেস যখন আমরা ক্রিয়েট করি, সেই প্রসেসটাকে বলা হচ্ছে প্যারেন্ট প্রসেস। এবং এই প্রসেসের আন্ডার যদি আমরা নতুন কোনো প্রসেস আমরা নেই, সেই প্রসেসটাকে বলা হয় চিলড্রেন প্রসেস। মানে এই প্রসেসের আন্ডারেই আপনি অন্য একটা প্রসেস আপনি ক্রিয়েট করতেছেন, সেটাকে বলা হচ্ছে চিলড্রেন প্রসেস। আচ্ছা, এখন চিলড্রেন প্রসেস টার্মিনেট না হওয়া পর্যন্ত আপনার প্যারেন্ট প্রসেস টার্মিনেট হবে না। বাট প্যারেন্ট প্রসেস এবং চিলড্রেন প্রসেস দুইটাই কিন্তু এট এ টাইম এক্সিকিউট হতে পারবে। অর্থাৎ ধরেন আপনার এইখানে পিকচার যেটা বলা হচ্ছে বা গ্রাফে, যে আপনি ফর্ক নামে একটা সিস্টেম কল করলেন, কল করার কারণে ধরেন এখানে একটা প্যারেন্ট প্রসেসটা এই সময়টুকু প্যারেন্ট প্রসেসও এক্সিকিউট হচ্ছে, আবার এই সময়ে চিলড্রেনও এক্সিকিউট হচ্ছে, চাইল্ড প্রসেসও এক্সিকিউট হতে পারে। বাট চাইল্ড প্রসেস এক্সিকিউট হওয়ার পরে এই সময় আসার পরে এখন প্যারেন্ট কিন্তু ডিরেক্টলি এক্সিট হতে পারবে না, কারণ প্যারেন্ট প্রসেস এক্সিট হওয়ার জন্য তার যে চাইল্ড প্রসেস সেটার এক্সিকিউশন কমপ্লিট হতে হবে। তো সে যখন এই কাজ করে ফেলছে, কাজ করার পরে সে অপেক্ষা করতেছে, কিসের ওয়েট করতেছে, যে তার যে চিলড্রেন প্রসেস, সেই প্রসেসটা যেন কমপ্লিট হয়। তো যখন চিলড্রেন প্রসেস এক্সিট হয়ে গেছে, মানে টার্মিনেট হয়ে গেছে, এবং সেই সিগন্যালটা সে যখন পাচ্ছে, তখনই তার ওয়েটটা ওভার হচ্ছে, তখনই প্যারেন্ট প্রসেস কমপ্লিট হচ্ছে বা সেটা রিজিউম করে পরের স্টেটে যাচ্ছে। সেখানে এটাই বলা হচ্ছে। এবং এক্ষেত্রে যেহেতু ওরা এট এ টাইম দুইটা প্রসেসই হচ্ছে আপনার এক্সিকিউট করতে পারে, তবে এক্ষেত্রে তারা হচ্ছে যে রিসোর্স গুলা, সেম রিসোর্স তারা ইউজ করতে পারবে না, কারণ প্যারেন্ট এন্ড চিলড্রেন শেয়ার নো রিসোর্সেস। অর্থাৎ চিলড্রেন যে রিসোর্স গুলা ব্যবহার করবে, প্যারেন্টস সেম রিসোর্স ব্যবহার করবে না। হতে পারে তারা দুজন একই টাইম এক্সিকিউট হচ্ছে, কিন্তু প্যারেন্ট এক্সিকিউট হবে সে আলাদা রিসোর্স দিয়ে, চিলড্রেন এক্সিকিউট হবে আলাদা রিসোর্স দিয়ে। এটাই এখানে এই পয়েন্টে আপনাকে মিন করা হয়েছে আর কি। তো এটা এখানে সিস্টেম কলের এই বিষয়টা ক্যাশ প্রসেস ক্রিয়েটেড এবং প্যারেন্ট চাইল্ড প্রসেসের কথা বলা হয়েছে। এখানে আরেকটু ইউনিক্সের ক্ষেত্র দিয়ে এক্সাম্পল দিয়ে বলা হয়েছে, আপনারা একটু দেখবেন। টার্মিনেশনের ক্ষেত্রে ক্যাসকেডিং টার্মিনেশনটা একটু খেয়াল করবেন। দেন এখানে আর তেমন কিছু লাস্ট একটা পয়েন্ট আছে, যেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন মেসেজ পাসিং এন্ড শেয়ার মেমোরি। মেসেজ পাসিং এবং শেয়ার মেমোরির মধ্যে ডিফারেন্স, এটা নিজেরা একটু দেখে নিন। না মানে বুঝতে সমস্যা হলে আমাকে পরে বললেন। যেদিন আপনাদের যে লাস্ট যে ক্লাসটা নিব, মানে যেদিন আপনাদের ক্লাস টেস্ট হবে, ওই দিন ক্লাস টেস্ট হওয়ার পরে পুরো সিলেবাসের উপর একটা রিভিউ দিব। তো তখন যদি এটা নিয়ে প্রশ্ন থাকে আমাকে বলবেন, যেহেতু আজকে ক্লাসটা অলরেডি অনেক বেশি ক্রস করে চলে গেছে, 4:38 হবে। আমি এটা আপাতত স্টপ করলাম। এই ছিল মনে হয় এই লেকচার। এই লেকচারে দেখেন খুব বেশি কিন্তু টপিক নেই, কয়েকটা 2-3-4টা মাত্র ফিগার। এই হচ্ছে মোটামুটি আপনাদের সিলেবাস থেকে দুইটা লেকচার আমি দেখালাম, আর এই দুইটা চ্যাপ্টারের শর্ট কনসেপ্ট আমি বা শর্ট টপিকস দেখালাম। এই 4টা চ্যাপ্টারে হচ্ছে আপনাদের মিড টার্মের সিলেবাস।